7ই মার্চের ভাষণের মাধ্যমে বঙ্গবন্ধু বাঙালির স্বাধীনতার আকাঙ্ক্ষাকে দিয়েছিলেন ভাষা। মত বিশ্লেষকদের জাতির জনকের প্রতিকৃতিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা। ডিএনএ পরীক্ষায় অবশেষে মিলল রোহান ও বৃষ্টির লাশ। চুড়িহাট্টায় আগুনে মৃত 11 জন শনাক্ত। দাঁত জন্য এমন রাসায়নিক কারখানা সরানো হবে না, জানালেন মেয়র। পিস্তল নিয়ে ইলিয়াস কাঞ্চনের বিমানবন্দরে প্রবেশের ঘটনায় স্ক্যানার অপারেটর সাময়িক বরখাস্ত। অস্ত্র ভুল করে নেওয়ার কথা জানিয়ে কাঞ্চন বললেন, এই ঘটনা উদ্বেগজনক। এবং সাভার এক শিক্ষিকার বিরুদ্ধে পিএসসি পরীক্ষায় অনৈতিকভাবে 7 জনকে A+ পাইয়ে দেওয়ার অভিযোগ। কর্তৃপক্ষ অবহিত থাকলেও নেই ব্যবস্থা, খতিয়ে দেখার আশ্বাস প্রতিমন্ত্রীর। সময় সংবাদের সঙ্গে আছি আমি মহিউদ্দিন মধু। ৭১-এর 7ই মার্চের ভাষণের মাধ্যমে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাঙালির হাজার বছরের স্বাধীনতার আকাঙ্ক্ষাকে ভাষা দিয়েছিলেন। বিশ্লেষকরা মনে করেন, 7ই মার্চের ঐতিহাসিক ভাষণের মাধ্যমেই বাঙালি পেয়েছিল স্বাধিকারের দিক নির্দেশনা। ঐতিহাসিক 7ই মার্চ উপলক্ষে ধানমন্ডির 32 নম্বরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরে আওয়ামী লীগ সভাপতি হিসেবে শ্রদ্ধা জানান শেখ হাসিনা। এ সময়ে তার সঙ্গে ছিলেন দলের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ, উপদেষ্টা মণ্ডলীর সদস্য আমির হোসেন আমর সহ দলের অন্য নেতারা। দলীয় সভাপতির শ্রদ্ধা জানানোর পর আওয়ামী লীগের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা জাতির জনকের প্রতিকৃতিতে ফুল দেন। ঐতিহাসিক 7ই মার্চ উপলক্ষে দেশের বিভিন্ন স্থানে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানাচ্ছেন আওয়ামী লীগ সহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন। এই মুহূর্তে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারের চত্বরে আছেন রিপোর্টার আব্দুল আহাদ এবং রাজশাহীতে আছেন রিপোর্টার সাইফুর রহমান রকি। সরাসরি চলে যাচ্ছি তাদের কাছে। প্রথমে যাচ্ছে সিলেটে আহাদের কাছে। আহাদ, এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। বঙ্গবন্ধু বজ্রকণ্ঠে যেদিন এই ভাষণটি দিয়েছিলেন, সেদিনই বাঙালি জাতি বুঝে গিয়েছিল পাকিস্তান থেকে মুক্তির দিন খুবই শীঘ্রই আমাদের সামনে এসে গিয়েছে। বঙ্গবন্ধু যেদিন সেই ঐতিহাসিক ভাষণটি দিয়েছিল, সেই দিনই হচ্ছে আজ ঐতিহাসিক 7ই মার্চ। সেই 7ই মার্চে সিলেটেও সারা দেশের মতো নানা আয়োজন করা হয়েছে। কিছুক্ষণের মধ্যে বঙ্গবন্ধুর অস্থায়ী প্রতিকৃতিতে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে আওয়ামী লীগ সহ অন্যান্য সংগঠনের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করা হবে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে মহানগর আওয়ামী লীগের সভাপতি বদরউদ্দিন আহমদ কামরান, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসাদুদ্দিন আহমদ সহ অন্যান্য নেতৃবৃন্দ এসে জড়ো হয়েছেন। তারা অন্যান্য নেতৃবৃন্দদেরকে সাথে নিয়েই তারা কিছুক্ষণের মধ্যে পুষ্পস্তবক অর্পণ করবেন। এবং এখানে যারা এসেছেন তারা বলছেন যে বঙ্গবন্ধু যে ভাষণটি দিয়েছিলেন, সেই ভাষণটি হলো কেবল আমাদের জন্য নয়, বিশ্ববাসীর জন্য প্রেরণার উৎস এবং এটি চিরন্তর উৎস হয়ে থাকবে। এবং আজকের দিনই হলো বাঙালি জাতির মুক্তির সনদ। মূলত আজকের দিনে রচিত হয়েছিল বঙ্গবন্ধুর ঐতিহাসিক ভাষণের মধ্য দিয়ে। এবং বঙ্গবন্ধু যদি এই ভাষণটি আজকের দিনে না দিতেন, তাহলে হয়তো আমাদের স্বাধীনতা আরও অনেক পিছিয়ে যেত, এমনটি বলছেন এখানে যারা এসেছেন তারা। এবং বঙ্গবন্ধুর যে সোনার বাংলা গড়ার যে স্বপ্নটি ছিল, সেই স্বপ্ন এখনও সোনার বাংলা গঠিত হয়নি। এবং তারা বলছেন যে শেখ হাসিনার নেতৃত্বে ধীরে ধীরে এই সোনার বাংলার দিকে আমরা এগিয়ে যাচ্ছি এবং বর্তমানে বাংলাদেশ উন্নয়নের মহাসড়কে রয়েছে। এবং এই যে উন্নয়ন চলছে, এই উন্নয়নের মধ্য দিয়েই বাংলাদেশ খুব শীঘ্রই সোনার বাংলা, যেটি বঙ্গবন্ধুর স্বপ্ন ছিল, সেই সোনার বাংলা অর্জিত হবে, এমনটি বলছেন এখানে যারা আছেন তারা। এই ছিল এখনো পর্যন্ত আমার কাছে সিলেট থেকে সবশেষ খবর। আমরা এখন চলে যাচ্ছি রাজশাহীতে সহকর্মী রকির কাছে। ঐতিহাসিক 7ই মার্চ উপলক্ষে রাজশাহীতে নানা কর্মসূচি রয়েছে। এদিকে রাজশাহী মহানগর আওয়ামী লীগের একটি বর্ণাঢ্য র্যালি আছে এবং পুষ্পমাল্য অর্পণ বঙ্গবন্ধুর প্রতিকৃতিকে। পাশাপাশি জেলা আওয়ামী লীগের পক্ষ থেকেও বিভিন্ন কর্মসূচি হাতে নেওয়া হয়েছে দিবসটি উপলক্ষে। তবে সকাল 10:30টার দিকে রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে একটি বর্ণাঢ্য আনন্দ র্যালি বের হওয়ার কথা রয়েছে, যার প্রস্তুতি চলছে। মূলত আমরা আপনাদের সেটি এখন দেখানোর চেষ্টা করছি। সাবাস বাংলা
বাংলাদেশ চত্বরে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রতিটি বিভাগ এবং প্রতিটি হলের পক্ষ থেকে মূলত এখানে একটি করে র্যালি বের করা হয়েছে এবং সেই র্যালিগুলো জড়ো হয়ে একত্রে একটি আনন্দ র্যালি বের করা হবে, যেহেতু বঙ্গবন্ধুর এই ভাষণকে বিশ্ব প্রামাণ্য ঐতিহ্য হিসেবে স্বীকৃতি দিয়েছে ইউনেস্কো। তো এই কারণে এটিকে আনন্দ র্যালি বের করা হবে এবং এর মধ্য দিয়ে আসলে শিক্ষার্থীরা চাচ্ছে যারা এখনো বঙ্গবন্ধুর এই ভাষণটির মর্ম যাতে সবাই বুঝতে পারে, সবার মাঝে এই প্রেরণাটি ছড়িয়ে দিতেই মূলত তারা এটির আয়োজন করে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর এম আব্দুল সোবহান উপাচার্য ছাড়াও এখানে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা এইখানে উপস্থিত থাকবেন এবং পরবর্তীতে এই র্যালিটি শহীদ মিনার চত্বরে গিয়ে শেষ হবে। সেখানে একটি সংক্ষিপ্ত সমাবেশেও দিবসটির আলোকপাত করবেন উপাচার্য প্রফেসর এম আব্দুল সোবহান। এখানে তার প্রস্তুতি চলছে, মূলত একটি জাতীয় সঙ্গীত অনুষ্ঠানের মধ্য দিয়ে এই অনুষ্ঠানের উদ্বোধন করবেন। তো আপনারা দেখতেই পাচ্ছিলেন যে মোটামুটি এই অনুষ্ঠানের জন্য যে আনন্দ র্যালি, সেই র্যালিটি বের করার জন্য যে প্রস্তুতি এরই মধ্যে সম্পূর্ণ হয়েছে। আর কিছুক্ষণের মধ্যেই এই বর্ণাঢ্য র্যালিটি সাবাস বাংলাদেশ চত্বর থেকে বের হবে। তো এই ছিল আমার কাছে রাজশাহী থেকে 7 মার্চের সর্বশেষ খবর। ঐতিহাসিক 7 মার্চ উপলক্ষে দেশের বিভিন্ন স্থানে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানাচ্ছিলেন আওয়ামী লীগ ও বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মীরা। আমাদের সাথে যুক্ত হয়েছিলেন রাজশাহী থেকে রিপোর্টার সাইফুর রহমান রকি, এর আগে সিলেট থেকে যুক্ত হয়েছিলেন রিপোর্টার আহাদ। আমরা এতক্ষণ ছিলাম সরাসরি সেখানে। জনগণের রায়ের প্রতি শ্রদ্ধা জানিয়ে নির্বাচিত জনপ্রতিনিধিদের শপথ নেওয়ার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ। সকালে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের একথা বলেন তিনি। এ সময় দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের শারীরিক অবস্থা উন্নতির দিকে বলেও সাংবাদিকদের জানান হানিফ। যারা আজকে শপথ নিচ্ছেন তাদেরকে আমরা স্বাগতম জানাই এবং যারা এখনো শপথ নেননি বিএনপি সহ অন্য দলের, তারা আগামীতে তাদের এই শপথ নেওয়ার সময়ের মধ্যেই তারা সংসদে যে শপথ নেবেন, এটা আমাদের প্রত্যাশা। দলের সাধারণ সম্পাদক জনাব ওবায়দুল কাদের সাহেবের শারীরিক অবস্থা এটা ক্রমান্বয়ে উন্নতির দিকে, তার শারীরিক অবস্থা আগের চেয়ে অনেক ভালো, দ্রুতই আরোগ্যের পথে উনি আরোগ্য লাভ করছেন। বাংলাদেশি না হয়েও বঙ্গবন্ধুকে ভালোবেসে নিজের সন্তানের নাম রেখেছেন মুজিব কনেট। মুক্তিযোদ্ধাদের সহায়তার জন্য স্ত্রী এলিন কনেটকে জেলে নিয়েছিল পাকিস্তান সরকার। পাকিস্তান বাহিনীর বর্বরতার প্রতিবাদে লন্ডনের ট্রাফালগার স্কোয়ারে 20,000 মানুষের গণজামায়াতের আয়োজন করেছিলেন তিনি। বলছি বাংলাদেশের অকৃত্রিম বন্ধু ব্রিটিশ নাগরিক পল কনেট দম্পতির কথা। সম্প্রতি বাংলাদেশে এসে এদেশের উন্নয়ন নিয়ে বললেন, বাংলাদেশ বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছে। পল কনেট মুক্তিযুদ্ধের সময় অসহায় মানুষকে ত্রাণ সহায়তা দিতে ইংল্যান্ড থেকে বাংলাদেশে এসেছিলেন তিনি ও তার স্ত্রী এলেন কনেট। বাংলাদেশে কাজ করার সময় পাক বাহিনীর গণহত্যা দেখেছেন সচক্ষে। সে সময় মুক্তিযোদ্ধাদের সহায়তা করায় অন্তঃসত্ত্বা স্ত্রী এলেনকে কারাবন্দী করে পাক বাহিনী। স্ত্রী যখন জেলে, গণহত্যার প্রতিবাদে লন্ডনের ট্রাফালগার স্কোয়ারে 20,000 মানুষের গণজমায়েতের নেতৃত্বে ছিলেন তিনি। সন্তান জন্মের পর বঙ্গবন্ধুকে ভালোবেসে নিজের সন্তানের নামও রেখেছেন উইলিয়াম মুজিব কনেট। দীর্ঘদিন পর বাংলাদেশে এসে সেই স্মৃতিচারণ করলেন পল কনেট। বললেন, বাংলাদেশে যুদ্ধাপরাধের বিচার স্বচ্ছতার সঙ্গেই এগুচ্ছে। প্রত্যেকেই চাই সুষ্ঠু বিচার। বাংলাদেশের যুদ্ধাপরাধের বিচার নিয়ে আমার খুব একটা ধারণা নেই, তবে মানবতা বিরোধীদের বিচার সুষ্ঠু হচ্ছে বলেই মনে করি আমি। স্বল্প সময়ে যুদ্ধবিধ্বস্ত দেশ থেকে বাংলাদেশের উন্নয়ন বিশ্বকে যে তাক লাগিয়ে দিয়েছে, সে কথাও বলতে ভুলেননি ব্রিটিশ এ নাগরিক। 2013 সালে এসেছিলাম, এবারও আসলাম। বাংলাদেশ অনেক এগিয়েছে, বিশেষ করে অর্থনৈতিক ক্ষেত্রে। আমার মনে হয় বাংলাদেশ অনেক দূরে যাবে, কারণ এদেশের ভবিষ্যৎ উজ্জ্বল। প্রশংসা করেন নির্যাতিত রোহিঙ্গাদের আশ্রয় দেয়ারও। রোহিঙ্গাদের উপর গণহত্যা বন্ধ করতে হবে। আমি 71 সালে গণহত্যার প্রতিবাদ করেছিলাম, তখন জাতিসংঘ আমার কোনো কথাই শুনিনি। এজন্য বিশ্ব সম্প্রদায়ের প্রতি আমি হতাশ। সুতরাং মানুষ হিসেবে যা করার আমাদেরই করতে হবে। বাংলাদেশের রোহিঙ্গাদের যেভাবে সহায়তা করছে তা অবিশ্বাস্য। মুক্তিযুদ্ধে বন্ধুত্বপূর্ণ অবদান রাখায় পল কনেট দম্পতিকে 2013 সালে রাষ্ট্রীয় সম্মান জানায় বাংলাদেশ।
আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। সময় সংবাদ আরও থাকছে। বুড়িগঙ্গা দখলমুক্ত করতে জোরে সোরে চলছে বিআইডব্লিউটি এর দ্বিতীয় পর্যায়ের অভিযান। গুঁড়িয়ে দেওয়া হচ্ছে বিভিন্ন স্থাপনা। চুড়িহাট্টায় আগুনের ঘটনায় ডিএনএ পরীক্ষার মাধ্যমে 11 জনের পরিচয় নিশ্চিত করেছে সিআইডি। মিলেছে নর্থ সাউথের শিক্ষার্থী রোহান এবং গার্হস্থ্য অর্থনীতির ছাত্রী বৃষ্টির লাশ। 8 জনের লাশ গতকাল হস্তান্তর করা হয়েছে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে থাকা বাকি 3টি লাশ হস্তান্তর করা হবে আজ। গেল 2 সপ্তাহ ধরে প্রায় প্রতিদিনই ঢাকা মেডিকেলের মর্গের সামনে অপেক্ষা করেছেন নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র রোহানের স্বজনেরা। অবশেষে মিলেছে তার মরদেহ। চুড়িহাট্টায় অগ্নিকাণ্ডের রাতে নিখোঁজ বৃষ্টির নিয়তিও জানা গেছে। লাশ হয়ে ফিরে এসেছেন পরিবারের কাছে। লাশটা পাইছি আলহামদুলিল্লাহ, আল্লাহ নিয়ামত দিয়েছে। বাস ঢাকা মেডিকেলে আইস থেকে আমি আর 10 দিন যাবত যাতায়াত করতেছি, ডুমঘরে লাশ খুঁজতেছি। ওনার ইনকাম দিয়ে মানে পুরো পরিবারটা চলতো আর এখন কিভাবে চলবে সেটাই বড় কথা আর। মরদেহ শনাক্তের খবরে দুপুর থেকে ভিড় বাড়ছিল ঢাকা মেডিকেলে। বিকেল থেকে রাত পর্যন্ত অপেক্ষা করে জেলা প্রশাসন কর্মকর্তাদের মাধ্যমে প্রিয়জনের মরদেহ বুঝে পায় 8 পরিবার। এমন দুর্ঘটনার পুনরাবৃত্তি বন্ধে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তারা। সরকারের কাছে অনুরোধ করব, এই সমস্ত আগুনগুলি যেন অদূর ভবিষ্যতে এই দেশের এই সমস্যাটা শেষ না করে দেয়। ঘনবসতি এলাকা সম্পন্ন এলাকায় যেন কোনো কেমিক্যাল জাতীয় কোনো দ্রব্য যেন না থাকে। আমার ভাই ছাড়া কেউ আসছিল না, আমার মারা কেটে দেখো। 11 জনের স্বজনদের সাথে আমরা যোগাযোগ করেছিলাম। তাদের মধ্যে 8 জনের স্বজনরা আমাদের এখানে উপস্থিত হয়েছেন, আর বাকি 3 জনের স্বজনরা তারা জানিয়েছেন আগামীকাল আসবেন। যারা এখানে স্বজনরা এসেছেন তাদেরকে আমরা প্রাথমিকভাবে সরকারের পক্ষ থেকে লাশ দাফন কাফনের জন্য আমরা 20,000 করে টাকা দিয়েছি। অগ্নিকাণ্ডের পর চুড়িহাট্টা থেকে উদ্ধার করা মরদেহ শনাক্তে স্বজনদের ডিএনএ নমুনা সংগ্রহ করে সিআইডি। 19টি মরদেহ এবং একটি খণ্ডিত হাতের বিপরীতে 48 জনের নমুনা সংগ্রহ করা হয়। এর মধ্যে 23 জনের নমুনা থেকে 11 জনের পরিচয় নিশ্চিত হওয়া গেছে। 1 থেকে 1.5 মাস 2 মাসে লেগে যায়, যেহেতু একটা লম্বা সিরিয়াল বা কিউ থাকে। যেহেতু এটা জাতীয় গুরুত্বপূর্ণ বিষয়, আমরা কিন্তু প্রায়োরিটি বেস করে এটাকে সবচেয়ে প্রাধিকার দিয়ে কাজটা করে যাচ্ছি, যে কারণে এটা চেষ্টা করবো তো মিনিমাম সময়ের মধ্যে শেষ করা যায়। 20 ফেব্রুয়ারি রাতে রাজধানীর চকবাজারের চুড়িহাট্টায় ভয়াবহ আগুনের ঘটনায় এ পর্যন্ত প্রাণ হারিয়েছেন 71 জন। মিজানুর রহমান কবির, সময় সংবাদ, ঢাকা। এই মুহূর্তে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল এলাকায় আছেন সহকর্মী খান মোহাম্মদ রুমেল। আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। রুমেল, মধু, আপনি জানেন যে 11 জনের মরদেহ শনাক্ত করা হয়েছিল, তাদের মধ্যে 8 জনের মরদেহ গতকালকে হস্তান্তর করা হয়েছে, বাকি 3 জনের মরদেহ আজকে হস্তান্তর করার কথা রয়েছে। এখন পর্যন্ত আমরা এই মর্গে এসে যেটি জেনেছি সেটি হচ্ছে যে 3 জনের লাশ গতকালকে হস্তান্তর করা সম্ভব হয়নি। তাদের মধ্যে 1 জনের আত্মীয় স্বজন আজকে এসে পৌঁছেছেন। তাদের যে প্রক্রিয়া লাশ গ্রহণের, সেই প্রক্রিয়া মোটামুটি শেষ হয়েছে। তারা অল্প কিছুক্ষণের মধ্যে এখান থেকে লাশ নিয়ে রওনা দিবেন। তো যে 1 জনের মরদেহ আজকে নিয়ে যাওয়া হচ্ছে এখন এখান থেকে এই মুহূর্তে, তার নাম হচ্ছে নুরুল হক। তিনি আপনার চুড়িহাট্টার এখানে ভ্যানে করে সবজি বিক্রি করতেন, এমনটাই তার পরিবারের সদস্যরা জানিয়েছেন। তার বাড়ি হচ্ছে কিশোরগঞ্জের 10 গ্রাম এলাকায় এবং তার শ্বশুর এবং তার ছোট ভাই 2 জন এসেছেন তার লাশ বুঝে নিতে। তো তার পরিবারের সদস্যের সঙ্গে আমরা কথা বলেছিলাম, তারা যেটি বলেছেন যে চুড়িহাট্টায় যেদিন আগুন লাগে সেদিন রাত 9:30টার সময় সব শেষ। তার শ্বশুরের সঙ্গে নুরুল হকের ফোনে কথা হয়, তো এরপর থেকেই তারা ফোন বন্ধ পান এবং সেই রাতে যে এখানে আগুন লেগেছে তার ছোট ভাই বলছেন সেই আগুনের খবর তারা প্রথমে জানতেন না। পরে রাত 12টার দিকে চকবাজার থেকে তাদের কাছে একটি ফোন যায় এবং ফোনে তাদেরকে জানানো হয় যে চুড়িহাট্টা অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে এবং তার ভাই নুরুল হক তিনি নিখোঁজ আছেন। তো পরবর্তীতে পরের দিন তারা এই চুড়িহাট্টায় আসেন, সেখানে এসে কোনো খোঁজ খবর না পেয়ে ঢাকা মেডিকেল সহ বিভিন্ন জায়গায় তার ভাইয়ের সন্ধানে খোঁজ খবর চালান, কিন্তু কোথাও ভাইয়ের সন্ধান না পেয়ে পরবর্তীতে তারা ডিএনএ এখানে দিয়ে যান। যে 19টি লাশ এখানে ছিল, সেই 19টি লাশের মধ্যে একটি লাশকে তার ভাইয়ের লাশ বলে তারা শনাক্ত করেন, কিন্তু সেই বিষয়টি যেহেতু পুরোপুরি নিশ্চিত হওয়া যায়নি সেই কারণে তারা ডিএনএ দিয়ে যান। তো পরবর্তীতে সেই ডিএনএ পরীক্ষার মাধ্যমে এটি তার ভাইয়ের লাশ বলে শনাক্ত হয়েছে এবং গতকালকে পুলিশের পক্ষ থেকে তাদেরকে ফোন করে জানানো হয়েছিল যে লাশটি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গ থেকে গ্রহণ করার জন্যে, কিন্তু যেহেতু তারা কিশোরগঞ্জে ছিলেন তো তারা নুরুল হকের ভাই আমাদেরকে যেটি জানিয়েছেন তাদের এটি ভাটি এলাকা, তো সেই কারণে তারা কালকে আসতে পারেনি। আজকে সকালবেলাতে তারা এসেছেন এবং লাশ বুঝে নেওয়ার যে প্রক্রিয়া সেই প্রক্রিয়াটি শেষ হয়েছে, হয়তো অল্প কিছু সময়ের মধ্যেই তারা এখান থেকে রওনা দেবেন। আর এখানে যে লাশ হস্তান্তর প্রক্রিয়াটি চলছে সেটি হচ্ছে চকবাজার থানা পুলিশ এবং হচ্ছে ঢাকা জেলা প্রশাসনের কর্মকর্তা তারা তদারক করছেন এবং তারা যেটি বলছেন যে বাকি যে 2 জন
লাশ এখানে এখন পর্যন্ত রয়েছে। তাদের পরিবারের সদস্যরাও অল্প কিছুক্ষণের মধ্যে এখানে এসে পৌঁছবেন এমন খবর তাদের কাছে আছে। তো ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গ থেকে আমার কাছে এখন পর্যন্ত এই ছিল সবশেষ খবর। মধু। চুড়িহাট্টায় আগুনের মৃতদের বাকিদের লাশ হস্তান্তরের খবরাখবর সবশেষ ঢাকা মেডিকেল কলেজ থেকে জানাচ্ছিলেন রিপোর্টার খান মোহাম্মদ রুমেল। আমরা এতক্ষণ ছিলাম সেখানে। শেষ মুহূর্তে দলীয় সিদ্ধান্তের কারণে আজ শপথ নিচ্ছেন না জাতীয় ঐক্যফ্রন্ট থেকে নির্বাচিত মোকাব্বির খান। গতকাল সন্ধ্যায় এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে গণফোরাম। একাদশ সংসদ নির্বাচনে সিলেট 2 আসন থেকে উদীয়মান সূর্য প্রতীক নিয়ে নির্বাচিত হন তিনি। তবে গণফোরাম থেকে নির্বাচিত আরেক সংসদ সদস্য সুলতান মোহাম্মদ মনসুর আহমেদ সকাল 11টায় শপথ নেবেন বলে জানা গেছে। গণফোরাম থেকে নির্বাচিত সুলতান মোহাম্মদ মনসুর আহমেদ মৌলভীবাজার 2 আসন থেকে ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচিত হন। 2-1 দিনের মধ্যে ওবায়দুল কাদেরের কৃত্রিম কার্ডিয়াক সাপোর্ট খুলে ফেলার পরিকল্পনা রয়েছে। সিঙ্গাপুরে তার সঙ্গে থাকা বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের চিকিৎসক এই তথ্য জানিয়েছেন। তারা জানান, ওবায়দুল কাদেরের অবস্থা এখন আর সংকটাপন্ন নয়। সবকিছু ঠিক থাকলে 1 সপ্তাহের মধ্যেই শুরু করা যাবে চিকিৎসার পরবর্তী ধাপ বাইপাস সার্জারি। গেল রোববার থেকে হৃদরোগে আক্রান্ত হয়ে গুরুতর অসুস্থ ওবায়দুল কাদের চিকিৎসাধীন রয়েছেন সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে। তার অবস্থা এখন আর সংকটপূর্ণ নেই। সামান্য তার কিডনিতে ইনফেকশন আছে, এছাড়া তার বাকি অর্গানগুলো এখন পর্যন্ত মোটামুটি ফাংশনাল, সবই ঠিকঠাক মতো আছে। হার্টের কন্ডিশন, প্রেশার এবং হার্টবিট এগুলো খুব ভালো আছে এবং তারা চিন্তা করছে আগামী 2-1 দিনের ভিতর ওনার যে আর্টিফিশিয়াল মিনসগুলো আছে, যে ডিভাইসগুলো আছে, ওগুলো ওনারা খুলে ফেলার চিন্তা করছে। পিস্তল নিয়ে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চনের স্ক্যানিং মেশিন পার হওয়ার ঘটনায় একজন অপারেটরকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। গঠন করা হয়েছে তদন্ত কমিটি। কাঞ্চন বলেছেন, ভুল করে অস্ত্র বহন করেছিলেন তিনি, তবে স্ক্যানারে ধরা না পড়ার বিষয়টি উদ্বেগজনক। এদিকে অভ্যন্তরীণ ফ্লাইটেও তল্লাশিতে কড়াকড়ি থাকা উচিত বলে মনে করছেন বিশ্লেষকরা। বিস্তারিত জানাচ্ছেন হাজেরা শিউলি। বিমানবন্দরের কয়েক স্তরের নিরাপত্তা বেষ্টনী পার হয়ে একজন যাত্রী কিভাবে খেলনা পিস্তল ও বোমা সদৃশ জিনিস নিয়ে বিমানে ওঠার সুযোগ পান? চট্টগ্রামে বিমান ছিনতাই চেষ্টার পর এই প্রশ্নই ঘুরপাক খাচ্ছে সবার মনে। এ বিষয়ে সুরাহা না হতেই ইলিয়াস কাঞ্চনের পিস্তল ও গুলি নিয়ে অভ্যন্তরীণ টার্মিনালের প্রথম নিরাপত্তা স্তর নির্বিঘ্নে পার হওয়ার ঘটনায় আবারও আলোচনায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নিরাপত্তা ব্যবস্থা। তবে ভুলবশত অস্ত্র নিয়ে বিমানবন্দরে প্রবেশ করার কথা জানালেন ইলিয়াস কাঞ্চন। আমার অজান্তে আমার কম্পিউটার ব্যাগের মধ্যে আর্মসটা রয়ে গেছে, আর ছোঁয়া দিয়ে পার হলাম। পার হওয়ার পর আমি হাতে করলাম, আমার বডি টডি চেক করলো, করার পর তারপরে আমি ব্যাগ দেখলাম যে স্ক্যান থেকে বাইরে চলে আসে। রিং করে ভিতরে ঢুকতে গেলাম, তো ওখানে আরেকটা স্ক্যানার আছে। তখন আমার মনে পড়লো জারি আমার তো আর্মস রয়ে গেছে এটা। কিন্তু তখন আমি সিকিউরিটিকে বললাম যে আমি ভুলে গেলাম, ঠিক আছে, কিন্তু স্ক্যান করালাম, সেই জায়গায় নোটিশ হলো না কেন, আমার আর্মসটা ধরা পড়লো না কেন? এদিকে স্ক্যানিং এ অস্ত্র থাকার বিষয়টি ধরা পড়েছে বলে দাবি বিমান সচিবের। ওনার লাগেজটা স্ক্যানারের ভিতরে দিয়েই উনি দৌড়ে সামনে চলে গেছেন। এরপরে ওনার লাগেজ সহ ওনাকে ধরা হয়েছে। তখন উনি বলছেন, হ্যাঁ আমার এখানে উইপন রয়ে গেছে, আমি সরি। এরপরেও ওখানে যারা দায়িত্ব পালন করেছে, এখন এখানে একজন স্ক্যানার যে ভিউয়ার ছিল তাকে সাময়িক বরখাস্ত করেছি আমরা, এবং একটা তদন্ত টিম গঠন করা হয়েছে। গত 24 ফেব্রুয়ারি বিমান ছিনতাই চেষ্টাকারী পলাশের গন্তব্য চট্টগ্রাম হলেও তিনি দুবাইগামী ফ্লাইটে যাত্রী হয়ে ঢাকা থেকে উঠেছিলেন। বিশ্লেষকরা বলছেন, একই ফ্লাইটে উঠলেও অভ্যন্তরীণ রুটের যাত্রীরা যে টার্মিনাল ও গেট ব্যবহার করেন সেখানকার নিরাপত্তা ব্যবস্থা ততটা কড়াকড়ি নয়। সিকিউরিটি সেম থাকতে হবে। সো ইন্টারন্যাশনাল প্যাসেঞ্জার এবং ডোমেস্টিক প্যাসেঞ্জার যখন একই ফ্লাইটে যাবে, এর পদ্ধতিগত প্রসিডিউরটা কি, এইটা একেবারে সুন্দরভাবে লেআউট থাকতে হবে। এইখানে হয়তোবা সঠিক পদ্ধতি প্রয়োগ করা হচ্ছে কি না, এইটা একটা ভেবে দেখার বিষয় আছে। বিমান সচিব জানান, এই অবস্থায় আন্তর্জাতিক ফ্লাইটে অভ্যন্তরীণ রুটের যাত্রীদের তোলার ক্ষেত্রে নিরাপত্তা আরও কঠোর করার পাশাপাশি বিমানবন্দরের নিরাপত্তা ব্যবস্থা আরও নিখুঁত করার উদ্যোগ নেওয়া হচ্ছে। হাজেরা শিউলি, সময় সংবাদ, ঢাকা। প্রাথমিক শিক্ষা সমাপনী পিএসসি পরীক্ষায় অনৈতিকভাবে সাভারের প্যারাগন স্কুলের 7 জন শিক্ষার্থীকে A+ দেওয়ার অভিযোগ উঠেছে সাভার পাথালিয়া প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা নাসিমা আক্তারের বিরুদ্ধে। এ বিষয়ে সাভার উপজেলা শিক্ষা অফিসার অবহিত থাকা সত্ত্বেও শুধুমাত্র লিখিত অভিযোগ না পাওয়ার অজুহাত দেখিয়ে বিষয়টি এড়িয়ে যাওয়ার চেষ্টা করেন। তবে এই ঘটনায় দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী।
বিস্তারিত পিঙ্কি আক্তারের প্রতিবেদনে। সাভার উপজেলার প্যারাগন কিন্ডারগার্টেন স্কুল থেকে 2018 সালে প্রাথমিক সমাপনী পরীক্ষায় অংশ নেয়া 10 জন শিক্ষার্থীর মধ্যে এ+ পায় 7 জন। তবে অভিযোগ আছে এই স্কুলের প্রধান শিক্ষক আমিনুর রহমানের স্ত্রী নাসিমা আক্তার এ+ এর প্রলোভন দেখিয়ে শিক্ষার্থীদেরকে এখানে ভর্তি করান। নাসিমা সাভার পাথালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একজন শিক্ষিকা। নাসিমা আমাদের হেডমাস্টার বলছিল কি তুমি স্কুলে পড়ো নির্ঘাত তোমার এ+ আসবে। প্রাইমারি স্কুলে থাকলে আমার মনে হয় আমার এ+ আসবে না, কারণ তাই আমি এই স্কুলের জন্য ম্যাম আমার এ+ আসছে। প্রাথমিক স্কুলের শিক্ষিকা হিসেবে 2018 সালের প্রাথমিক সমাপনী পরীক্ষার খাতা দেখার দায়িত্ব পান শিক্ষিকা নাসিমা আক্তার। এরপর কৌশলে প্যারাগন স্কুলের খাতার কোড নম্বর সংগ্রহ করে পাথালিয়া প্রাথমিক বিদ্যালয়ের সহকর্মী রাজবংশীর কাছ থেকে নিজ বরাদ্দের খাতা বদলে প্যারাগন স্কুলের খাতা বাগিয়ে নেন তিনি। খাতাটা তো আমি রিসিভ করে রাখলাম, ম্যাডাম অফিস আপনি গেছেন, জি, ওখানে যে বেঞ্চগুলো ওখানে রাখছি, তারপর উনি ওই খাতাটা নিচ্ছি, ঠিক আছে। আমি বললাম যে খাতাটা তো মানে আমার নামে অ্যালট করে। পরে এটা যখনই করছে তখন বলছিল প্যারাগন নাকি। আমি এটা ভাবতে পারি না যে একটা লোক এটা করতে পারে কাজটা। কি স্কুলে চাকরি করি, সে আমার কলিগ, তো বুঝতে পারেন যে আমার কলিগ, তার সাথে আমি আর বাকবিতণ্ডায় যাইনি। নাসিমা আক্তারের সাথে এ বিষয়ে যোগাযোগ করা হলে বিষয়টি তিনি অস্বীকার করেন। স্যারের কাছে 2 বান্ডেল খাতা ছিল, আমি 1 বান্ডেল খাতা কি যে আপা আমি 2 বান্ডেল দেখতে পারবো না, আমার মেয়ে পরীক্ষা দিচ্ছে, তাই আমি স্যার আমি তো বিজ্ঞান খাতা ওখানে রেখে আসি, আমি একটা বান্ডেল নিয়ে মানে আপা চলে আসছি। সেটা পরে জানা গেল যে হ্যাঁ এনপিতে যেটা ছিল খাতাটা চেঞ্জ হয়ে গেছে। ক্যামেরার সামনে কথা বলতে না চাইলেও ঘটনার সত্যতা স্বীকার করেন উপজেলা সহকারী শিক্ষা অফিসার। ওখান থেকে 2-1টা অভিযোগ আসছে যে ওদের খাতাগুলো নাকি সঠিকভাবে মূল্যায়ন হয় না। তারপরে আমরা আবার এখানে আয়না টিচারদের অভিজ্ঞ টিচার আইনা ম্যাডাম আবার এখানে চেক করাইছি। খাতার মধ্যে 2টা হাতের লেখা, তাই না? 2টা হাতের লেখা, ওইটা তো এখানে আইনা করে নাই, যা করছে হলেই করছে। তবে উপজেলা শিক্ষা অফিসার অভিযোগটিকে উদ্দেশ্যমূলক বলে দাবি করছেন। এতগুলো খাতা থেকে আপনার এই 60টা খাতা বের করা যাতা কথা না। আপনাকে কেউ না কেউ তথ্য দিছে, যে দিছে সে ডেফিনেটলি ওই স্কুলের এগেইনস্টে বা ওই শিক্ষিকার এগেইনস্টে মডারেশন করে কোনো কিছু করবেন না, যেটা জেনুইন সেটাই করবেন। আর বিষয়টি খতিয়ে দেখে অভিযুক্তদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী। যদি ঘটনাটি সত্য হয় আমি তদন্ত করে দেখব এবং তাৎক্ষণিক ব্যবস্থা নেব ইনশাআল্লাহ। এই ধরনের ঘটনা আমরা টলারেট করি না। 2012 সালে প্রতিষ্ঠিত কিন্ডারগার্টেন স্কুল প্যারাগনের নেই কোনো রেজিস্ট্রেশন। পিঙ্কি আক্তার, সময় সংবাদ, সাভার। বিআইডব্লিউটি এর দ্বিতীয় পর্যায়ের অভিযানের তৃতীয় দিনে কেরানীগঞ্জে বুড়িগঙ্গার দক্ষিণ তীরে উচ্ছেদ করা হচ্ছে অবৈধ স্থাপনা। সেখানে আছেন সহকর্মী মাহমুদ রাকিব। আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। রাকিব। মধু, নদীর জায়গা নদীকে ফিরিয়ে দেওয়ার যে অভিযান সেটি আজ চলছে বুড়িগঙ্গা নদীর দক্ষিণ পার কেরানীগঞ্জে। আমরা সকাল থেকে দেখেছি ঠিক 9:30টায় শুরু হয়েছে আজকের এই দ্বিতীয় দফার তৃতীয় দিনের অভিযান। তা আপনি দেখছেন ঠিক বসিলা ব্রিজের যে কেরানীগঞ্জ পাশ রয়েছে সেখানে এই মুহূর্তে অভিযান করছে। আপনি দেখছেন আমার সামনে একটি 3তলা ভবন উচ্ছেদ করা হচ্ছে। বিআইডব্লিউটির দাবি এই ভবনটি বুড়িগঙ্গা নদীর জায়গা দখল করে করা হয়েছে। ভবনটির অধিকাংশ অংশই কিন্তু ইতিমধ্যেই ভেঙে ফেলা হয়েছে এবং আপনি দেখছেন আশপাশে আরো যেসব ভবন রয়েছে সেগুলো ভেঙে ফেলা হচ্ছে। আপনি দেখছেন যে এই অভিযানটি কিন্তু শুরু হয়েছে মূলত গত মাসে এবং দ্বিতীয় পর্যায়ে শুরু হয়েছে গত মঙ্গলবার থেকে, যার আজকে তৃতীয় দিন চলছে। তো এই ঠিক আমি যদি একটু আপনাকে দেখাই, আমার ডান পাশে এই ঠিক ভবনগুলোর ডান পাশে গিয়ে কিন্তু একটি বিদ্যুতের পাওয়ার প্ল্যান্ট রয়েছে, বিদ্যুতের স্টেশন বলা হয়। এবং এটি কিন্তু এখানকার যারা সাধারণ মানুষ তারা বলছেন যদি এই ভবনগুলো ভাঙা পড়ে নদীর জায়গা দখল করে করার অপরাধে, তাহলে এই বিদ্যুৎ যে প্ল্যান্টটি রয়েছে বসিলা ব্রিজের ঠিক ডান পাশে সেটিও কিন্তু তারা দাবি করছেন যে এটিও তাহলে অবৈধভাবে করা হয়েছে নদীর জায়গা দখল করে। স্থানীয় অনেকেই দাবি করেছেন যে এসব ভবন ভাঙলে কিন্তু এই বিদ্যুৎ প্ল্যান্টটিও ভাঙা উচিত। তো সেটি দেখা যাক বিআইডব্লিউ সে সিদ্ধান্ত তারা নেবেন। তো আমরা সকাল থেকে এ পর্যন্ত দেখেছি প্রায় 15টি ইতিমধ্যে স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। আমরা যদি একটু বাম দিকে দেখাই বুড়িগঙ্গা নদীর যে, তাহলে আপনি ঠিক বুঝতে পারবেন যে নদীটি কিভাবে দখল করা হয়েছে এবং সেটা কিন্তু খুব দৃশ্যমান বোঝাই যাচ্ছে। এদিকেও আরেকটা এক্সকাভেটর দিয়ে উচ্ছেদ করা হচ্ছে এবং এই সামনে যতটুকু জায়গা দেখছেন সবগুলো জায়গায় কিন্তু বিভিন্ন স্থাপনা ছিল যেগুলো ইতিমধ্যে উচ্ছেদ করা হয়েছে।
তো এই বুড়িগঙ্গার এখানে উচ্ছেদ শেষে আজ কিছুক্ষণের মধ্যেই তুরাগ নদীর পাড়ে বেশ কিছু হাউজিং রয়েছে। ইতিমধ্যে আপনি জানেন যে আমির মোমিন হাউজিং উচ্ছেদ সম্পন্ন হয়েছে। এরপরে আরো কিছু হাউজিং রয়েছে, চন্দ্রিমা হাউজিং, ঢাকা হাউজিং সহ নানান হাউজিং, সেগুলোতে উচ্ছেদ অভিযান চালানোর কথা রয়েছে বিএনপির। তো মোটামুটি আমার কাছে উচ্ছেদের এই ছিল সবশেষ খবর। এই পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। ৭ই মার্চের ভাষণের মাধ্যমে বঙ্গবন্ধু বাঙালির স্বাধীনতার আকাঙ্ক্ষাকে দিয়েছিলেন ভাষা, মত বিশ্লেষকদের। জাতির জনকের প্রতিকৃতিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা। ডিএনএ পরীক্ষা অবশেষে মিলল রোহান ও বৃষ্টির লাশ। চুড়িহাট্টায় আগুনে মৃত ১১ জন শনাক্ত। যার জন্য এমন রাসায়নিক কারখানা সরানো হবে না জানালেন মেয়র। পিস্তল নিয়ে ইলিয়াস কাঞ্চনের বিমানবন্দরে প্রবেশের ঘটনায় স্ক্যানার অপারেটর সাময়িক বরখাস্ত। অস্ত্র ভুল করে নেয়ার কথা জানিয়ে কাঞ্চন বললেন, এই ঘটনা উদ্বেগজনক। এবং সাভারে এক শিক্ষিকার বিরুদ্ধে পিইসি পরীক্ষায় অনৈতিকভাবে 7 জনকে A+ পাইয়ে দেওয়ার অভিযোগ। কর্তৃপক্ষ অবৈধ থাকলেও নেই ব্যবস্থা, খতিয়ে দেখার আশ্বাস প্রতিমন্ত্রীর। এই ছিল এখনকার মতো। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। আপনার মোবাইলে সময় সংবাদ দেখতে ও সব খবর পেতে ডাউনলোড করুন সময় অ্যাপ। এছাড়া এই মাত্র পাওয়া খবর আপনার মোবাইলে পেতে SMS করুন *BN লিখে পাঠিয়ে দিন 16242 নম্বরে। সঙ্গে থাকুন সময়ের।